মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। লজ্জা করে না তোমার? হ্যাঁ, চার বোনের হুকুম খাটো, তার সঙ্গে ইশক করতে আসো? কি মুরদ আছে তোমার শুনি? খলিফা যদি জানতে পারে যে তোমাকে আমি ঘরে এনে তুলেছি, তাহলে নির্ঘাত তিনি আমাকে কতল করবেন। এখানেই আছে সেই কথা বলা পাখি, আর সেই গান গাওয়া গাছপালা আর ঝর্ণা এখানেই আছে। বেচারা মেয়েটাকে এভাবে রাস্তায় বের করে দেওয়া কি ঠিক হচ্ছে? যদি আবার মিথ্যে বলে, চাপকিয়ে খুন করে লাশটা ফেলে দিও ভাগাড়ে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদি ফারিজাদ। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন বাঁদর ও খলিফার কাহানি। এই খলিফা সুলতান খলিফা হারুন আল রশিদ নন, এ এক জেলে। তার নাম খলিফা। ভারী গরিব সে। গরিবের কারণে শাদী পর্যন্ত করতে ভয় পায় সে। একদিন সে জাল ফেলে পানিতে, মাছ ওঠে না জালে। তার বদলে ওঠে বাঁদর। প্রথমটি খোঁড়া ও কানা, তবে দ্বিতীয়টি ঠিকঠাক। দ্বিতীয় বাঁদরটি বলে সে নাকি এক ইহুদির পোষ্য, তাকে পুষে ইহুদির বাড়বাড়ন্ত হয়েছে। জেলে খলিফা যদি তাকে রেখে দেয়, তাহলে জেলেরও বাড়বাড়ন্ত হবে। বাঁদরের বাতলানো ফন্দিতেই বাঁদরটিকে নিজের কাছে রেখে দেয় জেলে খলিফা। ঘুরতে শুরু করে তার ভাগ্য। একদিন স্বয়ং খলিফা হারুন আল রশিদের সঙ্গে মোলাকাত হয় তার। বহু ঝুটঝামেলার পরেও 101 দিনার মুনাফা সে ঘরে তোলে। সেই দিনারে সে বিশাল এক তোরঙ্গ কিনে আনে ঘরে। তোরঙ্গটি খলিফার প্রাসাদের। বাজারে নিলাম হচ্ছিল। সেই তোরঙ্গের ভেতর থেকে বের হয় খলিফার প্রিয় রক্ষিতা মেরিজাম। কিন্তু এখানেই কি শেষ হয়েছিল আগের দিন? না, জুড়ে গিয়েছিল আরও একটা খুনসুটির কিস্সা। সুলতান শাহরিয়ার দাবি করেছিল যে এই কাহানি শুনে কেউ আগে বুঝতেই পারবে না যে তোরঙ্গের মধ্যে মেরিজাম আছে। এখানেই সুলতানের মাহাত্ম্য সুলতান বুঝেছে আগে। দুনিয়াজাদ বলেছিল তাদের আব্বা হুজুর পারবে। বেহেনকে সমর্থন করেছিল বেগম শেহরাজাদ। তাতেই উত্তেজিত হয়ে উঠেছিল সুলতান শাহরিয়ার। বটে, ঠিক আছে, তাহলে বাজি হয়ে যাক। আমি কাল তোমাদের আব্বাজানকে কাহিনীটা শোনাব। তিনি যদি আগেই আন্দাজ করতে পারেন যে ওটা মেরিজাম, তাহলে 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 আমি কি হলো শেষে? বেগমের আব্বা হুজুর কি আন্দাজ করতে পারেন যে ওই তোরঙ্গে মেরিজাম ছিল? হুজুরের আজ মেজাজটা ঠিক নেই বলে মনে হচ্ছে। মেজাজ? আমার মেজাজের আবার কি হবে? কিছুই না, শুধু বিগড়ে আছে, তাই না আপা? তাই নাকি বেগম? তেমনই তো লাগছে হুজুর। কি যাতা বলছো তোমরা? বুঝেছি, আপনি নিশ্চয়ই আমাদের আব্বাকে কাহানি শোনাতে গিয়েছিলেন, আর তিনি ধরে ফেলেছেন যে তোরঙ্গের মধ্যে মেরিজাম ছিল, তাই না হুজুর? হ্যাঁ, সেটা নেহাত বলার সামান্য ভুলে। আমি আগেই বলে ফেলেছিলাম যে ওর মধ্যে মেরিজাম ছিল, তাই প্রশ্নটা জিজ্ঞেস করার প্রাসঙ্গিক মনে করিনি। আর তাই আপনার মন খারাপ, তাই তো? বুঝেছি, এক্ষুনি আপনার মন ভালো করার দাবাই দিচ্ছি। মন ভালো করার দাবাই? তেমন দাবাই আবার হয় নাকি? কেন? আমার আব্বার কাহানি শুরু করো আপা। দাঁড়া, হুজুর তো আগে হুকুম করুক। হুকুমের কি আছে? তুমি আমার বেগম, শুরু করতে আবার হুকুম লাগে নাকি তোমার? শুরু করো। জি হুজুর। মেরিজাম কে, তার সঙ্গে খলিফা হারুন আল রশিদের সম্পর্ক কি, কেন তাকে তোরঙ্গে বন্দি করে নিলামে বেচে দেওয়া হলো, আর কার এই ষড়যন্ত্র, সব জেনে ফেলে জেলে। মেরিজামই জানায়, এবং তারপরেই মাথায় হাত দিয়ে বসে পড়ে জেলে।
হায় 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 হায়। এ কি আপদ তার ঘাড়ে এসে জুটল। খলিফা যদি জানতে পারে যে তোমাকে আমি ঘরে এনে তুলেছি, তাহলে নির্ঘাত তিনি আমাকে কতল করবেন। আর বেগম জুবেদা যদি জানতে পারেন তোমাকে আমি বাঁচিয়েছি, ও হো হো হো, তাহলে তিনিও নির্ঘাত আমাকে কতল করবেন। জেলে তো হাঁক ডাক ছেড়ে পাড়া মাথায় তোলে আর কি। বলি থামবে তুমি যা করছো তাতেই লোকজন ছুটে আসবে। এবার পাড়ার লোক যাও বা এখনো জানে না পুরোটা, এবার নির্ঘাত জেনে যাবে, কোতোয়াল ডাকবে, তারপর খলিফার কাছে বা বেগমের কাছে খবর যেতে কতক্ষণ? বাদরের ধমকে ক্ষান্ত হয় জেলে, কিন্তু শান্ত হতে পারে না। শান্ত শান্ত আমি হই কি করে? হ্যাঁ, শান্ত আমি হই কি করে? সাক্ষাৎ মৃত্যু যে জ্বলজ্যান্ত দাঁড়িয়ে সামনে। এই মেয়ে অনেক হয়েছে বাবু, খোদা হাফিজ, এবার বিদায় নাও তো দেখি। হ্যাঁ, এখানে তোমার ঠাঁই নেই, বুঝেছ? যাও, রাত এখনো অনেক বাকি। এই বেলা মানে কেটে পড়ো। জেলের কথা শুনে মেরিজম তো অবাক, সে যেন আসমান থেকে খসে পড়ে। রাতের এই অন্ধকারে আমি কোথায় যাব? আরে যেখানে খুশি যাও, আমি কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। মোদ্দা কথা হচ্ছে আমার ডেরায় তোমার ঠাঁই নেই, ব্যাস। তোমার চক্করে পড়ে 100 দিনার খুইয়েছি, ওই যথেষ্ট। এবার জানটা আমি কোয়াতে পারবো না বাপু। মেরিজমের চোখ ছলছল করে ওঠে, তাকে দেখে মায়া হয় বাঁদরের। বেচারা মেয়েটাকে এভাবে রাস্তায় বের করে দেওয়া কি ঠিক হচ্ছে? কত রকমের বিপদ ঘটতে পারে। এই থাম তো বেল্লিক, জানটা বলে কিনা আমার যায় আর কি। আর ও দেখো দৌড় দেখাচ্ছে। তোকে রাস্তায় বের করে দিয়ে কি পার পাবে ভেবেছ? ভুলে যেও না, দালাল কিন্তু জানে ওই তোরঙ্গ তুমি কিনেছো। তার লোকজন তোরঙ্গটা বই দিয়ে গেছে তোমার ঘরে, পাড়াপড়শি সবাই দেখেছে। সুতরাং আবার কি? বারে খলিফা তার পেয়ারের রক্ষিতাকে না পেয়ে যদি একটু খোঁজ খবর করেন, তাহলেই তো মেরিজমের হদিশ পেয়ে যাবেন। মেরিজম তো জানে না যে খলিফা তার মৃত্যুর ভুয়ো খবরটা বিশ্বাস করে নিয়েছেন। সে তো খলিফার ফেরার আগেই আফিংয়ের নেশায় ঢলে পড়েছিল। আর মেরিজম যখন জানে না, তখন বাঁদর বা জেলেকে বলতেও পারেনি কথাটা। তাই বলছি, ওকে বাড়ি থেকে বের করে দিলেই বিপদ কিন্তু টলবে না। ভেবে দেখো, ওকে বের করে দেওয়ার পর যদি খলিফা এসে চড়াও হন, তাহলে আর কি? মেরিজমকে না পেয়ে হয়তো জেলের মুন্ডুটাই ঘচাত করে খসিয়ে দেবেন তক্ষুনি, বা বেঁধে নিয়ে গিয়ে চৌরাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আরে তা করুক না, অন্তত কৈফিয়ত তো চাইবেন। তুমি সব জেনেও তাকে জানাওনি কেন? তাকে কেন তাড়িয়ে দিয়েছো? কম প্রশ্ন আছে করার মতো? এ তো দেখছি বড্ড জ্বালায় পড়লাম। এখন আমি কি করি? হ্যাঁ, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি, শোনো, দেখবে তোমার মুনাফাই হবে। ও বরং থাক এখানে, বুঝলে? পাড়ার লোকজনের নজর বাঁচিয়ে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে হবে, এই যা। বাঁদরের বুদ্ধিতে পরদিন সকালে জেলে হাজির হয় জহুরি কিরনসের সামনে। কিরনসকে শোনায় মেরিজমের দুর্ভাগ্যের কথা। আমি তো এসব কিচ্ছু জানতাম না হুজুর। আমি তাই তোরঙ্গটা কিনে ফেলি, তারপর বাড়ি নিয়ে গিয়ে দেখি এই কাণ্ড। হায় আল্লাহ, ভালোই করেছো তোরঙ্গটা কিনে। তোমার লোকসান নিয়ে তুমি কিছু ভেবো না, আমি এক্ষুনি সেটা মিটিয়ে দিচ্ছি। আমি বরং তোমাকে 1000 দিনার দিচ্ছি। 1000 দিনার? কেন, কম মনে হচ্ছে? কম কেন হবে? আমি তো মাত্র 100 দিনারে। আরে, জান বাঁচানোরও তো একটা কিমাত আছে নাকি? আর আমি তোমার সঙ্গে লোক দিচ্ছি, মেরিজামকে তার সঙ্গে আমার কাছে পাঠিয়ে দিও। যদি খলিফা চড়াও হন? খলিফা চড়াও হন না। তিনি কেন চড়াও হবেন? তিনি তো বিশ্বাস করে বসে আছেন যে মেরিজম মারা গেছে। জেলে খলিফা জহুরি কিরনেসের কাছে মেরিজমকে পৌঁছে দেওয়ার পরে মেরিজম জহুরিকে অনুরোধ করে
যাতে জেলে খলিফার কোনো রকম ক্ষতি না হয়, কারণ জেলে খলিফা তো তার প্রাণ বাঁচিয়েছে। জোহরি কিরনাস মেরিজমের কথা ফেলতে পারে না। কিন্তু খালিফাকেও তো জানাতে হবে যে তোর সঙ্গে কি অন্যায় হয়েছে। না জানলে আজ বাদে কাল খালিফা যখন টের পাবেন তখন তো তোর সর্বনাশ হয়ে যাবে। খালিফাকে জানাবে কে? পরের দিন খলিফার দরবারে গুঞ্জন থেমে যায় এক অতি সাধারণ সিপাহীর শুধু একটা কথায়। সালাম হুজুর। কি খবর সিপাহী? আপনার ওস্তাদ আপনার সঙ্গে দেখা করতে চান, তিনি বাইরে অপেক্ষা করছেন। খলিফার ওস্তাদ? বলে কি সিপাহীটা? মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? কে উস্তাদ? জেলে খলিফা। হেসে ওঠেন খলিফা। ও আবার এসেছে? কোথায় সে? আসতে বলো। খলিফা হারুন আল রশিদ ভেবেছিলেন এবারেও একটু রগড় করবেন জেলেকে নিয়ে, তারপর না হয় কিছু ইনাম দিয়ে বিদায় করবেন তাকে। তাতে তারও মনটা হালকা হবে, হালকা হবে দরবারের গম্ভীর ভাবটাও। কিন্তু জেলে খলিফা দরবারের গম্ভীর ভাবটাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। খলিফা প্রচণ্ড চটে যান, কিন্তু জেলে খলিফার ওপর নয়। জুবেদা! রক্ষে যে বেগম জুবেদা খলিফার নাগালের মধ্যে ছিল না, থাকলে হয়তো চিৎকার না করে তলোয়ারখানাই চালিয়ে দিতেন খলিফা। অনেক সাধ্য সাধনা করে শেষে খলিফাকে শান্ত করানো যায়। দরবার ছাড়ার সময় হুকুম দেন খলিফা হারুন আল রশিদ। জাফর! জি হুজুর। মেরিজামকে আমার ঘরে নিয়ে আসার ব্যবস্থা করো। সে রাতে খলিফার দরজায় এসে দাঁড়ায় মেরিজাম। এসো, আমি তোমার অপেক্ষাতেই আছি। খুব খুশি হয়েছি যে তুমি বেঁচে আছো। কিন্তু আমি যে খুশি হতে পারছি না হুজুর। কি? জীবন ফিরে পেয়ে তুমি খুশি নও? কি করে খুশি হয় মেরিজাম? তার জীবনটা যে ফিরিয়ে দিল, তাকে যে এখনো ইনামই দেওয়া বাকি। ঠিক আছে, আমি তাকে বাগদাদের উত্তর তহসিলের তহসিলদার ঘোষণা করলাম। খলিফা হারুন আল রশিদের নির্দেশে বাগদাদের উত্তর তহসিলের তহসিলদার নিযুক্ত হয় জেলে খলিফা। আর বেগম জুবেদার কি হয় আপা? তাকেও নিশ্চয়ই খলিফা হারুন আল রশিদ শাস্তি দিয়েছিলেন। সে খবর অবশ্য বেগমের মহলের বাইরে কেউ জানে না, আমিও জানি না। আগেও তো সে এমন কাণ্ড করেছে ওই কুত আলের সঙ্গে। তাকে তো মেরেই দিয়েছিল ঘুমের ওষুধ খাইয়ে। কি করবে বলুন হুজুর? কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায়? আপনি কি চাইবেন আমাকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে? বেগম! গোস্তাকি মাফ হুজুর। তাহলে আমরা মেয়েরা কি করে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সঙ্গে ভাগ করে নেব? তার মানে তুমি বলছো খলিফার নিজেকে সামলানো উচিত? এই আবার শুরু করলেন তো? আবার সেই জ্ঞানের কথা? না না দুনিয়াজাদ বেগম, তুমি বরং শুরু করো নতুন কাহিনী। জি হুজুর। সে বহুদিন আগেকার কথা। একদিন রাতের বেলা শাহেনশাহ খসরু শাহ তার উজিরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সওদাগরের ছদ্মবেশে। এমন সে প্রায়ই বেরোয়। খলিফা সুলতান হারুন আল রশিদের মতো? হ্যাঁ, সুলতান খলিফা হারুন আল রশিদের মতো। তো সেদিন শাহেনশাহ এদিক ওদিক ঘুরে দেখছে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, কেউ অন্যায় কিছু করছে কিনা। ঘুরতে ঘুরতে শাহেনশাহর খুব পিপাসা পায়। উজির। জি হুজুর। পানি দাও। শাহেনশাহকে পানি দেবে বলে কোমরে হাত দিতেই উজিরের তো প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। হুজুর। কি হলো? জি গুস্তাখি মাফ হুজুর। পানি আনতে তো ভুলে গেছো নাকি? জি। এত বড় ভুল! উজির তো ভাবে গর্দানটাই এবার গেল বুঝি। কিন্তু শাহেনশাহর মেজাজ সেদিন দিব্যি খোশ ছিল। সে উজিরকে বলে, কি যে করো, দেখো সামনে কোথাও পানি পাও কিনা। একটু পানি না হলে তো চলছে না, বড্ড তেষ্টা পেয়েছে। পানির সন্ধানে উজির একটা মহল্লায় ঢোকে।
সঙ্গে সঙ্গে ঢুকে শাহেনশাহ, কিন্তু হতাশ হয়। সকলেই তো ঘুমিয়ে পড়েছে, একটা বাড়িতেও আলো দেখা যাচ্ছে না। ডাকবো কাউকে, জাগাবো? না না, থাক, দরকার নেই। সকলেই সারাদিন খেটে খেটে ক্লান্ত, এখন আর বিরক্ত করা উচিত হবে না। তার চেয়ে বরং চলো আমরা ফিরে যাই। শাহেনশাহ ফেরার পথ ধরে। কিছুটা এগোতেই লাফিয়ে ওঠে উজির। ওই যে হুজুর, ওই বাড়িটাই মনে হয় আলো জ্বলছে। একবার দেখবো পানি পাওয়া যায় কিনা। শাহেনশাহর মন কখন যে কোন খেয়ালে ছুটে কিছু কি বোঝা যায়। সারা মহল্লায় মাত্র একটা বাড়িতে আলো জ্বলতে দেখে হঠাৎ করে সন্দেহ হয় শাহেনশাহর। কি ব্যাপার উজির? সারা মহল্লা অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ওই বাড়িটায় আলো জ্বলছে। কোনো বিপদ ঘটল না তো? বিপদের থেকেও বড় ভয়, কোনো অসামাজিক কাণ্ড চলছে না তো? রাতের অন্ধকারে সকলের আড়ালেই তো এসব হয়। শাহেনশাহ তার উজিরকে নিয়ে বাড়িটার কাছে এগিয়ে যায়। একটা খোলা জানালার আড়ালে দাঁড়ায় তারা। জানালা দিয়ে স্পষ্ট দেখা যায় তিনটি মেয়ে বসে গল্প করছে। ওদের মধ্যে সবচেয়ে বড় যেটি, তার বয়স বছর 20 হবে। সে আর দুজনকে বলে, আমি যদি শাদি করি তো শাহেনশাহর হালুইকরকে করব, তাহলে দারুণ মজা হবে, রোজ রোজ মিঠাই খেতে পারবো। সেই শুনে বছর 18 মাঝারি মেয়েটি বলে, আমার ওসব মিঠাই ফিঠাই খেতে মোটেও ভালো লাগে না, তার চেয়ে আমি বরং শাহেনশাহর বাবরচিকেই বিয়ে করব, তাহলে রোজ রোজ কোরমা কালিয়া খেতে পারবো। ওদের মধ্যে ছোট যেটি, বছর 16 বয়স, সে বাকি দুজনের কথা শুনে চুপ করে থাকে। কি রে, তোর এমন কোনো ইচ্ছা নেই? বল না শুনি, বললে কি আর তোর শাদী হয়ে যাবে? কিন্তু তবু ছোটটি মুখ খুলতে চায় না। জানালার আড়ালে উজির শাহেনশাহকে খোঁচা দেয়। ওদের কাছে পানি চাইবো হুজুর? দাঁড়াও না, ছোটটির খোয়াইশটা শুনি। ছোটটির খোয়াইশ শুনে শাহেনশাহর তেষ্টা মিটে যায়, আর পানিও চাইতে হয় না উজিরকে। শাদি যদি করতেই হয় তো শাহেনশাহকেই করব, তার নকর চাকরদের কেন করতে যাব? পরদিন সকালে ওদের নারী নক্ষত্রের খবর নিয়ে হাজির হয় উজির। কি খবর উজির? হুজুর, ওরা 3 বোন। আব্বা আম্মি গত হয়েছেন বছর 5 হলো, আর কেউ নেই ওদের। বাজারে ফুল বিক্রি করে দিন গুজরান হয়। ওদের আমার দরবারে হাজির কর। শাহেনশাহর দরবারে হাজির হতে হবে? কি গুনাহ করলাম আমরা? আমরা তো নিয়ম করে আপনার পাওনা মিটিয়ে দিই কোতোয়াল সাহেব। শাহেনশাহর ডাক এসেছে শুনে 3 বোন ভয় পেয়ে যায়। শাহেনশাহর অনুমতি ছাড়া বাজারে বসতে হলে কোতোয়ালকে খুশি রাখতে হয়। প্রতিদিন 5 দিরহাম তার হাতে গুঁজে দিতে হয় 3 বোনের। তাতে তো কোনো ফাঁকি দেয় না তারা। আপনাকে তো ঠিকঠাক হিসেব বরাবরই করে দিয়েছি কোতোয়াল সাহেব। ওফ, এটা শাহেনশাহর মার্জি, আমি কি এতে কিছু করতে পারি? এত ভয় কেন পাচ্ছ তোমরা? চলোই না, আগে গিয়ে তো দেখি কি বলেন তিনি। 3 জনকে হাজির করে কোতোয়াল শাহেনশাহর সামনে। শাহেনশাহ ছোটটির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। যেমন তার গায়ের রং, তেমন তার রূপ, ঠিক যেন ডানা কাটা কোনো হুরি পরি। ছোটটিকে দেখে শাহেনশাহর দিল পিছলে যায়। সুবহানাল্লাহ, এমন মেয়ে তো আমার মতো শাহেনশাহর বেগম হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। জি হুজুর। শুনে ফেলে স্পষ্ট প্রশ্ন করে ছোটটি। হ্যাঁ, না কিছু না, বলছি শুনলাম তোমরা খুব কষ্টে আছো, তোমাদের অনেক খোয়াইশ আছে। কি সেই খোয়াইশ, আমি কি জানতে পারি? বড় বোনকে সরাসরি প্রশ্ন করে শাহেনশাহ খসরু। শাহেনশাহর প্রশ্ন শুনে বড় বোন ভয়ে কথা হারিয়ে ফেলে। কোন খোয়াইশের কথা জানতে চাইছে শাহেনশাহ? কি হলো, বলো, তোমাদের খোয়াইশ কি? কিছুই বলতে পারে না বড় বোন। মেজো আর ছোট শাহেনশাহর এমন প্রশ্নে জবাব দিতে পারে না। তাহলে আমি বলি, শুনেছি তুমি নাকি আমার হালুইকরকে শাদি করতে চাও। বড় বোনের দিকে প্রশ্ন ছুড়ে দেয় শাহেনশাহ।
শাহেনশার প্রশ্নে বড় বোন লজ্জায় মাথা নিচু করে। মেজ বোনকে উদ্দেশ্য করে শাহেনশা বলে, আর তুমি তো আমার বাবুর্চিকে শাদি করতে ইচ্ছুক। হে, ঠিক বলছি তো? ছোট বোন মনে মনে প্রমাদ গোনে। এদের মনের কথাও জানলেন কি করে তিনি? তিনি আবার আমার মনের কথাটাও জেনে ফেলেননি তো? ছি ছি ছি, ইস, সে তো ভারী লজ্জা। লজ্জার মাথাটা চিবিয়ে খায় স্বয়ং শাহেনশা খসরু। ভরা দরবারের মধ্যে ছোট বোনকে প্রস্তাব দেয় সে। তোমাকে শাদি করতে আমি রাজি আছি। করবে আমায় শাদি? সেই দিনই সন্ধেবেলায় 3 বোনের শাদী হয়ে যায় এবং সেই দিন থেকেই বদলাতে শুরু করে 3 বোনের সম্পর্ক। ইস, মেজো, ছোটটার নসিব দেখলি? আমি তো মানতেই পারছি না যে ওর মতো একটা মেয়ে, সে কিনা শাহেনশার বেগম। আরে সেটাই তো হচ্ছে কথা। ওর চেয়ে আমরা কম কিসে বল? ও বেগম হয়ে গেল আর আমরা নফর চাকরের বিবি হয়ে গেলাম। তাও যদি অন্য কারোর নফর চাকরের বিবি হতাম তবুও কথা ছিল। মানে কি বলতে চাইছিস তুই? স্পষ্ট করে বল। আমাদের স্বামীরা কার নফর চাকর ভেবে দেখেছিস? ওই শাহেনশার, মানে বকলমে ওই ছোটর। ঘরে সকাল বিকেল কি কি খানা হবে সে কি আর শাহেনশাহ নিজে খেয়াল রাখবেন? তার হয়ে হুকুম চালাবে ওই ছোট। আর আমাদের স্বামীরা, ছি 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 ছি, তারা মাথা নিচু করে হুকুম তামিল করবে, ভাবতে পারছিস? এমন সম্পর্ক বড় 2 বোন মেনে নেয় কি করে? ছি, লোকের কাছে আর মুখ দেখাবার জোর রইল না। মান ইজ্জত সব একেবারে ধুলোয় মিশে গেল। ছি। সুতরাং যত দিন যায় ছোট বোনের প্রতি বড় 2 বোনের হিংসার বারদ চড়তেই থাকে। নিজেদের স্বামীদের নিয়েও তারা সুখী হতে পারে না। তফাৎ যাও বলছি। ভুলে যেও না, আমার বোন কিন্তু শাহেনশার বেগম। লজ্জা করে না তোমার? হ্যাঁ, যার বোনের হুকুম খাটো তার সঙ্গে ইশক করতে আসো? কি মুরদ আছে তোমার শুনে? ছোট বোন কিন্তু নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয় শাহেনশা খসরুর সঙ্গে। বছর ঘুরতে পারে না, হাকিম বেগম সাহেবার স্বাস্থ্য পরীক্ষা করে শাহেনশাকে জানায়, আল্লাহ মেহেরবান হুজুর, আপনি আব্বা হতে চলেছেন। নতুন অতিথিকে নিয়ে নানা স্বপ্ন দেখে শাহেনশা খসরু ও তার বেগম। সে হবে এই তাজের মালিক। সকলে তার সামনে ঝুঁকবে, মাথা নুইয়ে সেলাম করবে। আমার বংশের নাম উজ্জ্বল করবে সে। আর যদি মেয়ে হয়? মেয়ে? শেহজাদি? শেহজাদি হলে আমি তাকে বুকের আড়ালে আগলে রাখব সারা জীবন। কিছুতেই তাকে বিয়ে দেব না। সারা দুনিয়া থেকে সব তাবড় তাবড় শেহজাদাদের সম্বন্ধ আসবে আর আমি সবাইকে হটিয়ে ছাড়ব। এইও, সাহস তো বড় কম নয়। আমার মেয়ের সঙ্গে শাদী করার খ্বাব দেখছো? তফাৎ যাও সব। তাকে দেখতে হবে ঠিক পুতুলের মতো। তার মাথা ভরা সোনালি চুল হবে, ফোলা ফোলা দুটো গাল, টুকটুকে লাল ঠোঁট। সে কাঁদলে পান্না ঝরবে আর হাসলে হাসলে মুক্ত ঝরে পড়বে। বোনের বাচ্চা হওয়ার সুখবরে হঠাৎ বদলে যায় বড় 2 বোন। তারা যেচে তাদের ছোট বোনকে আগলে আগলে রাখা শুরু করে। আপনি কিচ্ছু ভাববেন না, আপনার বিবি আগে আমাদের বোন। আব্বা আম্মি চলে যাওয়ার পরে সেই দুঃখের দিনে তাকে আমরা আগলে রেখেছি। আজ এই খুশির দিনেও আমরাই তাকে আগলে রাখবো তো। আর শুধু তাকে কেন, আপনার শাহজাদাকেও আগলে রাখবো আমরাই। আর যদি শাহজাদি হয়? কিন্তু নসিবের খেলা কে পারে খণ্ডাতে? হঠাৎ আবার সব খুশি হারিয়ে যায়। সারা রাজ্যে নেমে আসে দুঃখের কালো ছায়া। কি হলো উজির সাহেব? এ কি শুনছি আমি? শাহেনশার? ঠিকই শুনেছেন ফৌজদার সাহেব। আজ ভোরে বেগম একটা মরা কুকুর ছানার জন্ম দিয়েছে। মানুষের পেটে কুকুর ছানা? হ্যাঁ, আল্লাহর মার্সি।
আল্লাহর মার্জি কি আর আমি আপনি বুঝতে পারি ফৌজদার সাহেব? সে তো বটেই, নইলে অমন সুন্দরী বেগম, অমন সুন্দর আমাদের শাহেনশাহ, তাদের বাচ্চা কিনা একটা কুকুর ছানা, তাও আবার মরা। বছর ঘুরে আবার বেগমের বাচ্চা হবে। এবারও সেই বড় দুই বোন এগিয়ে আসে, শাহেনশাহ আল্লাহকে স্মরণ করে। ইয়া আল্লাহ, এবার যেন সবকিছু ঠিকঠাক হয়। কিন্তু এবারও বন্ধ ঘরের দরজার ওপার থেকে কান্নার শব্দ ভেসে আসে না। আসবে কি করে? বেগম তো জন্ম দিয়েছে এবার মরা বিড়াল ছানা। এবারেও তাই তো শুনছি ফৌজদার সাহেব। কি যে হচ্ছে! না না, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকছে না। আমি ভাবছি বেগম আবার। বেগম কি? না, কিছু না। আপনি আমাকে বলতে পারেন ফৌজদার সাহেব, ভয় নেই, আমি শাহেনশাহর কানে তুলব না কথাটা। অভয় দিচ্ছেন তাই বলছি, বেগম আদেও মানুষ তো? মানে অনেক জিনটিনের কথাও তো শুনছি হরদম। আমারও যে মনে খোঁচা দিচ্ছে না তা নয়, মানুষের পেটে কুকুর বিড়াল হয় কি করে? শুধু কি কুকুর বিড়াল, মরা ইঁদুর পর্যন্ত বেগমের পেটে হয়। দ্বিতীয় বাচ্চা হওয়ার বছর দুয়েকের মাথায় বেগমের আবার বাচ্চা হয়। এবার বেগম জন্ম দেয় একটা মরা ইঁদুর। আর না উজির, আর সহ্য করতে পারছি না। এ নিশ্চয়ই কোনো শয়তান, একে কতল করো এক্ষুনি। কি বলছেন হুজুর? তিনি যে আপনার বেগম? নিকুচি করেছে বেগম। কিসের বেগম? না 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 হুজুর, এমন করাটা উচিত হবে না। আমার কথা একবারটি শুনুন, তেমন হলে আপনি তাকে ফাটকে পুড়ুন, কিন্তু এইভাবে কতল করাটা আপনার উচিত হবে না হুজুর। শেষে ছোট বোনের ঠাঁই হয় ফাটকে। বড় দুই বোন আবার নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে এবার তাদের দাপট অনেক কমে যায়। তাদের দাপটের আসল কারণ সেই ছোট বোনই যে ফাটকে। তাকে সহ্য করতে পারে না শাহেনশাহ খসরু। না না না, ওর কথা বলো না আমাকে। আমার কোনো বিবি নেই, কেউ নেই, আমার কেউ না। এরপর কেটে যায় 20টা বছর। এই 20 বছরে বয়স বাড়া ছাড়া বদলায় না আর কিছুই। কিন্তু এভাবে কি চলতে পারে? না হুজুর, চলতে পারে না। এবার তো একটু ভাবুন। না উজির, সে তুমি যতই বলো, আমি আর ওই শাদি ফাদির চক্করে পড়ছি না। ঢের হয়েছে, আমার মন ভেঙে গেছে। কিন্তু এও তো আপনার দায়িত্ব হুজুর। এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া কি ঠিক? ওসব তত্ত্ব কথা শুনিও না উজির। শাদি করা কোনো দায়িত্ব নয়। অন্তত অন্তত নিজের জীবনটা তো নিজের মর্জি মাফিক চালাতে দাও আমাকে। আপনি নিজের জীবন নিজের মর্জি মাফিক চালাবেন, তাতে আমার কিচ্ছু বলার নেই হুজুর। আমি ভাবছি এই সালতানিয়াতের কথা, সালতানিয়াতের ভবিষ্যতের কথা। আপনার পরে কে হবে এই সালতানিয়াতের শাহেনশাহ, সেটা ঠিক করাও যে আপনারই দায়িত্ব হুজুর। সালতানিয়াতের প্রশ্নে আবার ভাবতে বসে শাহেনশাহ। ভাবার কিচ্ছু নেই, এখনো সময় আছে, দেরি হয়নি এখনো। আপনার চেয়ে অনেক বেশি বয়সের লোক আজও আব্বা হয়। অন্তত সালতানিয়াতের কথা ভেবে তো একটা শাদি করুন। নয়তো বলুন, যদি বিবির দায়িত্ব না নিতে চান তো কোনো রক্ষিতার ব্যবস্থা করি। বিবি না রক্ষিতা সেটা নয়, শাহেনশাহর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় উত্তরসূরি। ঠিকই তো, আমার পরে কে হবে এই তখ্তের মালিক, সেটা তো আমারই দায় ঠিক করে দেবার। সালতানিয়াতের নানা চিন্তার সঙ্গে নতুন করে এই চিন্তাটাও জুড়ে যায় শাহেনশাহর মনে। কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার অস্থির মন। অত চিন্তা করবেন না হুজুর। আমি বলি কি, আপনি বরং আরেকটা শাদি করেই ফেলুন। ওসব পরে ভাবা যাবে উজির। এখন চলো বেরোই, দেশে কি হচ্ছে একটু দেখে আসি। বরাবরের মতো সেদিনও উজিরকে নিয়ে রাতের অন্ধকারে পথে নামে শাহেনশাহ। ঘুরতে ঘুরতে সেদিন পৌঁছে যায় তারা শাহেনশাহর বাগান বাড়িতে। উজির, এই বাড়িটার কথা তো বিমালুম ভুলে গিয়েছিলাম।
কতদিন আসা হয়নি এখানে। এমন কত কথাই তো ভুলে বসে আছেন হুজুর গত 20 বছর ধরে। শিকারে যাওয়া, ইয়ার দোস্তদের নিয়ে ফুর্তি করা, মেহফিল জমানো, আরো কত কি। বেশ, তাহলে ব্যবস্থা করো, এই বাড়িতে কটা দিন কাটিয়ে যাই। এখানেই ডেকে আনো সবাইকে, মেহফিল জমবে এখানেই। পরের দিনই বাগান বাড়িতে এসে ওঠে শাহেনশাহ। শান্ত বাড়ি অনেক দিন পরে গমগম করে ওঠে। খানা পিনা মজ মস্তির ইলাহি আয়োজন হয়, কিন্তু কিছুতেই দিল লাগে না শাহেনশাহর। পরের দিন সকালেই হুকুম জারি করে সে, আমি কিছুদিন একা থাকতে চাই ওজির। ওসব ফুর্তি ফার্তা আমার অসহ্য লাগছে। কদিন আমায় সালতানাতের কাজের থেকেও একটু রেহাই দাও। শাহেনশাহর হুকুমে উজির সবাইকে ফেরত পাঠিয়ে দেয়। একা শাহেনশাহ থেকে যায় সেই বাগান বাড়িতে। সালতানিয়াতের একঘেয়ে ঝুট ঝামেলা থেকে দূরে সরে তার জানে যেন স্বস্তি মেলে। এই বাড়িতেই শাহেনশাহ খসরুর আলাপ হয় ফরিজাদের সঙ্গে। সালাম হুজুর। কে কে তুমি? আমার নাম ফরিজাদ। আমি আপনার মালির মেয়ে। আব্বা আমাকে আপনার খিদমতে পাঠালেন। ফরিজাদকে খুব ভালো লেগে যায় শাহেনশাহ। না, এই ভালো লাগা তেমন ভালো লাগা নয়। তাকে দেখে শাহেনশাহর মনে সন্তান স্নেহ জাগে। ঠিক যেন পুতুলের মতো, মাথা ভরা সোনালি চুল, ফোলা ফোলা দুটো গাল, টুকটুকে লাল ঠোঁট। তার সঙ্গে ভালো দোস্তি হয়ে যায় শাহেনশাহ। সে শাহেনশাহকে গল্প শোনায়। জানেন তো হুজুর, আমি একবার ভারতবর্ষে গেছিলাম। কি বলছো? ভারতবর্ষ? চোখ কপালে ওঠে শাহেনশাহ। জোয়ান মরদরাই কোথায় বলে কিনা ভারতবর্ষের নাম শুনে ভয় কাঁপে, আর তুমি সেখানে গিয়েছিলে? না যাওয়ার কি আছে, মাত্র তো 20 দিনের পথ। আমার 2 ভাইও গেছিল সেখানে। তারা গিয়ে হারিয়ে গেছিল। তাদের খুঁজে আনতে গেছিলাম আমি। তোমার ভাই? হ্যাঁ, আমার 2 ভাই। তারা আমার চেয়ে বয়সে বড়। একজনের নাম ফরিদ আর একজনের নাম ফারুজ। তারা কি সওদা নিয়ে গিয়েছিল ভারতবর্ষে? না না, তারা তো আমার জন্য সেই বন খুঁজতে গেছিল, যেখানে পাখিরা মানুষের মতো কথা বলে, যেখানে গাছপালা আর ঝর্ণা গান শোনায়। আচ্ছা, এমন বন আছে বুঝি ভারতবর্ষে? আছে তো, আমি নিজে দেখে এসেছি। তো হঠাৎ সেখানে পাঠালে কেন তোমার ভাইদের? আমার যে কথা বলার কেউ ছিল না, সবাই সারা দিন কাজে ব্যস্ত। আমি শুধু একা একাই বাগানে ঘুরতাম, তাই সেই বন থেকে একটা কথা বলা পাখি ধরে আনার বায়না করেছিলাম। আমার ভাইরা তো আমাকে খুব ভালোবাসে, তাই তারা পাখি ধরে আনতে গেছিল। তারপর গিয়ে তারা ফিরল না, তখন তুমি গেলে তাদের ফিরিয়ে আনলে? হ্যাঁ তো, আর পাখিটাও নিয়ে এলাম। বাহ, বেশ মজার তো। শোনাও তো শুনি ভারতবর্ষের গল্প। গল্প বলবেন না? গল্প আবার কি? আমি কি বানিয়ে বানিয়ে বলছি? গল্প তো বানিয়ে বলতে হয়, আমি তো সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে বেটি, ঠিক আছে, গল্প না হয় নাই বললাম। শোনাও তোমার কিস্সা। সে অনেক কথা। আমি তো সারা দিন বাগানে ঘুরে ঘুরে বেড়াই। খুব ভালো লাগে আমার আপনার এই বাগানটা। একদিন হয়েছে কি, আমি বাগানে ঘুরছি, এক ফকির এসে হাজির হয় বাগানে। আল্লাহ মেহরবান বেটি, আমি বড় ক্লান্ত। তোমার এই বাগানে কি একটু বিশ্রাম নিতে পারি? হ্যাঁ হ্যাঁ ফকির সাহেব, এটা শাহেনশাহ খসরুর বাগান। এখানে আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। শুধু বসালেই কি হয়, একটু খিদমতও তো করা উচিত। তাই ফরিজাদ কিছু ফলমূল এনে রাখে ফকিরের সামনে। আমি রোজা রেখেছি বেটি, ওসব তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমি তো তাকে রেখে ফিরে এলাম ঘরে। ফিরে এসে দেখি বসে আছেন তিনি। আমি তাকে হাওয়া করতে শুরু করলাম। তিনি আমার সঙ্গে গল্প জুড়ে দিলেন। তার কাছেই শুনলাম প্রথম ভারতবর্ষের কথা। সেখানে গাছের পাখিরা মানুষের মতো কথা বলে, সেখানে গাছপালা গান করে,
সেখানের ঝর্ণার পানিও গান শোনায়। পাখিরা মানুষের মতো কথা বলে? ইস, আমার যদি অমন একটা পাখি থাকতো, সারা দিন বেশ দিল খুলে খোশ গল্প করতে পারতাম। এখানে আমার সঙ্গে গল্প করার কেউ নেই। আসলে সবাই কাজে ব্যস্ত কিনা। ফারিজাদ তার ভাইদের কাছে বায়না ধরে সেই কথা বলা পাখি এনে দিতে হবে তাকে। বড় ভাই ফরিদ বোনের বায়না মেটাতেই ঠিক করে আমি যাব ভারতবর্ষ। বড় ভাইকে বাধা দেয় ছোট ভাই ফরুজ। তুমি কেন যাবে ভাইয়া? তুমি চলে গেলে এদিকটাকে সামলাবে। আব্বা আম্মির বয়স হয়েছে, তুমি বরং বাড়িতে থাকো, আমি যাই। কিন্তু ভাইকে যেতে দিতে নারাজ বড় ভাই ফরিদ। না না, সে কিছুতেই হয় না। আরে আমি সবার বড়, তোদের শখ মেটানো আমার দায়িত্ব। আমি থাকতে তুই কেন যাবি? শেষে বড় ভাই ফরিদই রওনা দেয় ভারতবর্ষের দিকে। তোমার আব্বা আম্মি যেতে দেন তাকে? সে কি আর এমনি এমনি দেন? অনেক কান্নাকাটি করে। কিন্তু আমার ভাইদের আবার ভীষণ জেদ। তারা একটিবার যেটা ঠিক করেছেন সেটা করেই ছাড়বেন। তাই শেষে আব্বা আম্মিও তাদের ছাড়তে বাধ্য হন। যাওয়ার সময় বেহেন ফরিজাদের হাতে ফরিদ একটা খঞ্জর দিয়ে বলে, এর গায়ে যদি মরচে পড়তে দেখিস তাহলে বুঝবি আমার শরীর খারাপ হয়েছে। আর যদি দেখিস এতে রক্ত লেগে আছে তাহলে বুঝবি আমি আর নেই। খঞ্জরটাকে খুব সামলে রাখে বোন ফরিজাদ। রোজ একবার করে দেখে কোথাও মরচে পড়ছে কিনা। ওতে রক্ত লেগে থাকতে পারে এমনটা ভাবতেও পারে না সে। আমার দুই ভাই খুব সাহসী, জানেন তো শাহেনশাহ। তারা যেমন লেখাপড়ায় তেমনই খেলাধুলোয়। তারা লড়তেও জানে খুব ভালো। ওদেরকে কেউ খুন করতে পারে? কিন্তু একদিন সকালে উঠে ফরিজাদ দেখে সত্যি সত্যি খঞ্জরের গায়ে রক্ত লেগে আছে। ভাইয়া! বড় ভাইয়ের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারে না ফরিজাদ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি যাব। আমি ভাইয়াকে ফিরিয়ে আনবো। আরে ছেড়ে দাও আমাকে। শোন 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 বেহেন, শোন। শান্ত হ, আমার কথাটা শোন। না, আমি কারোর কথা শুনবো না। ছাড়ো আমাকে, আমি কোনো কথা শুনবো না। শোন বেহেন, অমন করিস না। আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি যাব ভাইয়াকে ফিরিয়ে আনতে। দেখবি আমি ঠিক ফিরিয়ে আনবো ভাইয়াকে। তুই একটু শান্ত হ বোন। বড় ভাই ফরিদের মৃত্যু সংবাদে বোন ফরিজাদকে সামলানো দায় হয়ে পড়ে। বৃদ্ধ মালি ও তার বিবিও দুঃখ সইতে পারে না। শেষে সবাইকে শান্ত করে মেজ ভাই ফরুজ চলে ভারতবর্ষে। সাবধানে যেও ভাইয়া, আর কোনো বিপদ দেখলে তুরন্ত ফিরে এসো। কিচ্ছু ভাবিস না বেহেন, আমি ঠিক ভাইয়াকে ফিরিয়ে আনবো। আর সঙ্গে নিয়ে আসবো তোর সেই সাধের কথা বলা পাখি। না না ভাইয়া, আমার স্বাদ মিটে গেছে। তোমাকে ওই পাখি আনতে হবে না, ভাইয়াকে ফিরিয়ে আনলেই হবে। ফরুজ বোনের হাতে একটা সাদা মুক্তোর মালা দিয়ে বলে যায়, এই সাদা মুক্তোর মালাটা যদি কালো হয়ে যায় বুঝবি আমার সর্বনাশ হয়েছে। তবে ভয় করিস না, ওটা সাদাই থাকবে। কিন্তু সেই মালা সাদা থাকে না। সেই মালাও ঠিক 20 দিন বাদে কালো হয়ে যায়। ভাইয়া! মেজ ভাইয়ের মৃত্যু সংবাদ জানায় সেই মালা। কি সর্বনাশে খেলা শুরু করেছিস রে বেটি। একে একে আমার দুটো হীরের টুকরের মতো বেটাকে হারালাম তোর এই খেয়ালে। কি ছিল না আমাদের সুখের সংসারে, কিসের অভাব ছিল। শুধু একজন কথা বলার কারুর অভাব ছিল বোন ফরিজাদের। এছাড়া তো সবকিছুই ছিল তাদের সংসারে। কিন্তু রইল না, একটা অভাব পূরণ করতে গিয়ে অভাব গেল বেড়ে। আমি এর জন্য দায়ী। আমার অভাব পূর্ণ করতে গিয়ে আমার দুই ভাইয়া চলে গেল। এবার আমি যাব ভারতবর্ষে। না! দুই ভাই চলে যাওয়ার পর বৃদ্ধ মালি ও তার বিবির একমাত্র বেঁচে থাকার কারণ ফরিজাদ। তাকে কি করে বিপদের মধ্যে যেতে দেয় তারা? আমি পই পই করে বারণ করেছিলাম ওদের, ওরা শুনলো না আমার কথা। এখন তুইও কি আমাদের ছেড়ে চলে যাবি বেটি? ওগো ওগো, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো মেয়েকে, ওকে আটকাও। কেন তুমি কিছু বলছো না? ওগো ওগো, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে?
বলো ওকে, বলো বলো, কিছু তো বলো। ওকে আটকাও তুমি, ওকে আটকাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওকে যেতে দিও না, ওকে আটকাও তুমি, ওকে আটকাও, ওকে আটকাও। তুই তুই যাস না বেটি। আমাকে আটকিও না আব্বা। তোকে আটকাচ্ছি না, আমি শুধু তোর কাছে ভিক্ষা চাইছি। তোর আম্মির জানটা ভিক্ষা চাইছি তোর কাছে। আর কটা দিনই বা বাঁচবো? ওরা ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। এবার তুইও যদি চলে যাস। বৃদ্ধ মালি ও তার বিবির কথা শোনে না ফরিজাদ। এক রাতে মালি ও তার বিবি যখন ঘুমিয়ে পড়ে, তখন সে তার ভাইদের পোশাক পরে বেরিয়ে পড়ে পথে। ফকির তাকে বলেছিল, সূর্য যেদিকে ওঠে ভারতবর্ষ সেই দিকে। তার দুই ভাইও সেই দিকেই গেছে। বোনও সেই দিকে ছুটে চলে। টানা 20 দিন চলে। বহু পাহাড় পর্বত টপকে, বহু দেশ পার করে সে শেষে এসে দাঁড়ায় এক সবুজ প্রান্তরে। এটা কোন দেশ? ভারতবর্ষ। সবুজ প্রান্তরের মাঝে একটা বড় অশ্বত্থ গাছের ছায়ায় বসে একটা লোক। অদ্ভুত পোশাক তার, মাথায় পাগড়ি, সারা গায়ে গেরুয়া রঙের একটা কাপড় পেঁচানো, সঙ্গে একটা ঝোলা আর একটা লাঠি, গায়ে আবার নানা আঁকিবুকি কাটা সাদা রং দিয়ে। সেই দেশটার নাম জানায় ফরিজাদকে। ভারতবর্ষ মানে এখানেই আছে সেই কথা বলা পাখি আর সেই গান গাওয়া গাছপালা আর ঝর্ণা এখানেই আছে? হ্যাঁ বেটি ফরিজাদ। বিদেশ বিভুঁইয়ের অচেনা একজন লোক নাম জানলো কি করে ফরিজাদের? আমি জানি, আর আমি এও জানি বেটি যে তোমার দুই ভাইকে খুঁজতে এখানে এসেছো তুমি। আপনি জানেন আমার ভাইরা কোথায়? একটু দূরে একটা খাড়া পাহাড়ের দিকে নির্দেশ করে বলে সেই অচেনা লোক। ওই যে পাহাড় দেখছো, ওখানে আছে তারা। তারা কি বেঁচে আছে? অচেনা সেই লোকটার মুখে দুঃখের ছায়া নেমে আসে ফরিজাদের প্রশ্নে। ওই যে পাহাড়, তার উপরে আছে সেই বন যেখানে পাখিরা কথা বলে, গাছপালা ঝর্ণা গান গায়। ফরিজাদের ভাইদের মতো কত লোক এসেছে সেখানে যাওয়ার আশায়, কিন্তু ওই পাহাড় এক অভিশপ্ত পাহাড়। ওর মসৃণ ঢাল বেয়ে কষ্ট করে ওঠা গেলেও অশরীরীর হাতছানি এড়ানো যায় না। পাহাড় বেয়ে উঠতে শুরু করলে শুরু হয় অশরীরীর ডাক। সেই ডাকে মুখ ঘোরালেই বিপদ। কত ডাক ডাকে তারা। যেমন তোমার ভাই ফরুজ প্রায় উঠেই গেছিল, কোনো ডাকেই সে ফিরে তাকায়নি, কিন্তু হঠাৎ সে শুনতে পায় ফরিদ তাকে ডাকছে। ভাই ফারুজ, ফারুজ আমি এখানে, টেনে তোল আমাকে ভাই। ভাইয়া! সেই ডাকে মুখ ফেরাতেই পাথর হয়ে যায় ফরুজ। এখন সেও তোমার বড় ভাই ফরিদের মতো ওই পাহাড়ের গায়ে পাথর হয়ে ঝুলে আছে। আরো কত লোক এমন ঝুলে আছে পাথর হয়ে। আমি যাব ওই পাহাড়ে, আমি আমার ভাইদের ফিরিয়ে আনবই। আপনি জানেন কি করে ফেরাতে পারবো তাদের? তার জন্য যে আগে তোমায় ওই পাহাড়ে উঠতে হবে বেটি, আগে সেই বনে পৌঁছতে হবে তোমাকে। সেখানেই জানতে পারবে তোমার ভাইদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সুলোক সন্ধান। অচেনা সেই লোকের কথায় ফরিজাদ ছোটে পাহাড়ের দিকে। লোকটি ফরিজাদকে একটু তুলো বের করে দেয় নিজের ঝোলা থেকে। ফরিজাদ দোকানে তুলো গুঁজে চড়তে শুরু করে পাহাড়। অশরীরীর ডাক আর তার কানে ঢুকতে পারে না। কতজনকে পার করে সে, সবাই তারা পাথর হয়ে ঝুলে আছে পাহাড়ের গায়ে। কিন্তু ফরিজাদ, ফরিজাদ, ফরিজাদ। কিন্তু আমার ভাইরা কোথায়? তারা আছে ওই পাথরের মাঝে, তারা দুজন ঝুলে আছে। উত্তর দেয় পাহাড়ের সেই বনের এক ময়না পাখি। আমি তাদের ফিরিয়ে নিয়ে যাই কি করে? হলো সই ময়না, বল না আমায়,
এত সুন্দর বন, গাছপালারা সুর তুলে গান গাইছে, ঝর্ণা বয়ে চলেছে গান গেয়ে, কিন্তু আমার যে কিছুতেই মন মানছে না রে সই। আমার ভাইদের ছাড়া কিচ্ছু ভালো লাগছে না আমার। এ আর এমন কি? ওই গান গাওয়া ঝর্ণার পানি নিয়ে ছিটিয়ে দাও তোমার ভাইদের গায়ে, দেখবে তারা আবার আগের মতো বেঁচে উঠবে। তাই? কিন্তু এতজনের মাঝে আমি আমার ভাইদের খুঁজে পাই কোথায়? তার কি দরকার? তুমি সবার উপরেই ছিটিয়ে দাও, সবাই বেঁচে উঠুক, তারপর তোমার ভাইরা নিজেরাই তোমায় খুঁজে নেবে। बहन 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 फरीजाद, बहन फरीजाद কোথায় গেলি? গান গাওয়া ঝর্ণার পানি ছিটিয়ে দিতেই সব পাথরের মূর্তিগুলো মানুষ হয়ে ওঠে। মুক্তির আনন্দে মেতে ওঠে তারা। তাদের মধ্যে থেকে দুই ভাই ফরিদ ও ফরুজ ছুটে আসে, জড়িয়ে ধরে তারা তাদের বোনকে। ভাইয়া, এবার ফেরার পালা। কিন্তু কিন্তু তোর কথা বলা পাখির কি হলো? তাকে নিবি না আমাদের সঙ্গে? সেই তো আমায় তোমাদের বাঁচানোর উপায় বলে দিয়েছে। আমি যে তার সঙ্গে সই পাতিয়েছি ভাইয়া, তাকে ছেড়ে কি আমি ফিরতে পারি? ভারতবর্ষের গল্প শেষ করে ফরিজাদ। ফরিজাদের গল্পের জালে মন খুশি হয়ে যায় শেহেনশার। তুমি তো খুব সাহসী মেয়ে, কিন্তু তোমার সেই পাখি কোথায়? দেখবেন আপনি শেহেনশাহ, ওই তো তাকে আমি দানা পানি দিয়ে দাঁড়ে বসিয়ে রেখে এসেছি। দেখাবে আমাকে? আমিও তার সঙ্গে দুটো কথা বলি, দেখি তোমার পাখি কেমন কথা বলতে পারে। সেলাম শাহনশাহ, নাচিজ এই ময়নার সেলাম কবুল করুন হুজুর। সুবহানাল্লাহ, এ তো দেখছি খাসা পাখি তোমার ফরিজাদ। এ তো একেবারে মানুষের মতো কথা বলছে। জি হুজুর। তখনও শেহেনশাহ জানতেন না যে সে পাখি এমন কথা কইবে যাতে শেহেনশার জীবনটাই ওলট পালট হয়ে যাবে। পাখির সঙ্গে খোশ গল্প জোরে শেহেনশাহ। সেই ফাঁকে কখন যে বেলা হয়ে যায় খেয়ালই থাকে না। ময়না ফরিজাদকে তাড়া লাগায়। বেলা যে গড়িয়ে বিকেল হতে চলল গো, বলি শেহেনশার খানা পিনার কি হবে শুনি? ও হ্যাঁ, তাই তো। দেখেছো ফরিজাদ, তোমার আর তোমার পাখির সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি যে খানা খাওয়ার সময় হয়ে গেছে। আমি যাই। আহা, যাবেন কেন হুজুর, যাবেন কেন? ফরিজাদ দারুণ রান্না করে, আজ দুপুরে তার হাতেরই খানা খেয়ে যান না হয়। বাগান বাড়িতে শেহেনশার জন্য নফর চাকর বাবুর্চিদের ইন্তজাম করে রেখেছিল উজির। একজন শেহেনশাকে একা বললে তো আর সত্যি সত্যি একা ছেড়ে দেওয়া যায় না, তার খিদমত খাটার লোকও রাখতে হয়। তাদের হাতের খানা তো রোজ খান। প্রস্তাবটা লুফে নেয় শেহেনশাহ খসরু। তাহলে তো তোফা হয়। কিন্তু বিপদে পড়ে ফরিজাদ। মুখ পুরি ময়না কোথাকার, আমি কি ভালো রাখতে পারি? কি ঝামেলায় ফেললি বল দেখি আমাকে। কি করি এখন? আমি তো জানিও না যে শেহেনশাহ কি খেতে ভালোবাসেন। অত ভাববার কি আছে গো, তুমি বরং মুক্তোর বিরিয়ানি রান্না করে দাও শেহেনশাহকে। মুক্তোর বিরিয়ানি? সে আবার হয় নাকি? হয় গো হয়, বানাতে পারলে সব হয়। তোমাকে আমি বাতলে দিচ্ছি, চলো। বাতলানোর কি আছে? মুক্তো নিয়ে তাতে একটু জাফরানের রং চড়িয়ে শেহেনশার সামনে ধরে ফরিজাদ। এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর খুশবু ছেড়েছে তো। এমন বিরিয়ানি তো জীবনে দেখিনি। চালগুলোও ঠিক যেন মুক্তোর মতো সাদা ঝকঝকে, তার উপরে জাফরানের রংটাও দারুণ ধরেছে। ওগুলো মুক্তোই হুজুর, একেবারে খাঁটি মুক্তো। ফরিজাদ হাসলে মুক্তো ঝরে, সেই মুক্তোরই বিরিয়ানি এই যে আপনার খিদমতে। মুক্তো আবার খাওয়া যায় নাকি? ময়নার কথা শুনে তো শেহেনশাহ অবাক। এ কি রসিকতা করছো বেটি ফরিজাদ? ভোখা আদমির সঙ্গে এমন রসিকতা কি ঠিক? এগুলো যদি সত্যিই মুক্তই হয় তাহলে আমি খাবো কি করে? কেউ খেতে পারে নাকি? ফরিজাদের হয়ে উত্তরটা দেয় ময়না। কেন হুজুর,
মানুষের পেটে যদি কুকুর ছানা জন্মাতে পারে, যদি বিড়াল ছানা জন্মাতে পারে, যদি ইঁদুর ছানা জন্মাতে পারে, তাহলে মানুষ মুক্তোর বিরিয়ানি খেতে পারে না কেন? ময়নার কথায় চমকে ওঠে শাহেনশাহ। অনেক দিনের পুরনো ব্যথাটা আবার টনটন করে ওঠে। কি বললি? কি বললি তুই? মানুষের পেটে কুকুর ছানা, বিড়াল ছানা? আপনার ঘরেই তো জন্মেছিল। জন্মেছিল? হ্যাঁ, জন্মেছিল। কিন্তু তুই জানলি কি করে? আমি তো সেই রাতের কথাও জানি হুজুর। সেই যে আপনার খুব তেষ্টা পেয়েছিল, সেদিন আপনি আপনার উজির সাহেবকে নিয়ে একটা বাড়ির জানলার নিচে গিয়ে দাঁড়িয়েছিলেন। ময়নার কথা শুনে শাহেনশাহর চোখের সামনে অতীত ছবির মতো ভেসে ওঠে। একবার নয়, দুবার নয়, বারবার 3 বার আপনাকে তারা বলল যে কুকুর ছানা হয়েছে, বিড়াল ছানা হয়েছে, ইঁদুর ছানা হয়েছে, আর আপনি মেনে নিলেন হুজুর। একবারও ভাবলেন না যে এমনটা হয় কি করে? মানুষের পেটে কি এসব জন্মাতে পারে? কান্নায় ভেঙে পড়ে শাহেনশাহ খসরু। ভুল হয়ে গেছে, আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কান্নাকাটি করার সময় নয় এখন হুজুর। উঠুন, তলব করুন সেই দুজনকে যারা আপনার সন্তান জন্মানোর সময় আপনার বিবির পাশে ছিল। ডাকুন বেগমের সেই বড় 2 বোনকে এখানে, এক্ষুনি। তাদের জবানবন্দি নিন আপনি। কি হয়েছিল সে রাতে, সত্যিটা শুনুন। শাহেনশাহর তলব ছোটে ঝড়ের বেগে। উজির সৈন্য সামন্ত নিয়ে বেগমের 2 বোনকে বন্দি করে দাঁড় করায় শাহেনশাহর সামনে। বাগান বাড়িতেই বসে বিচার সভা। সেই 3 রাতে আদতে কি হয়েছিল আমি তা জানতে চাই। আমি জানতে চাই মানুষের পেটে কুকুর ছানা, বিড়াল ছানা আর ইঁদুর ছানা হয় কি করে। আমরা কিছু জানি না, আমরা তো যা দেখেছি তাই বলেছি। আমরা আমাদের বোনকে বুক দিয়ে আগলে রেখেছিলাম, আর আজ আপনি আমাদেরই সন্দেহ করছেন হুজুর। মেজ বোনের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না শাহেনশাহ। তার বদলে সে তলব করে হাকিমকে। হাকিম। হুকুম শাহেনশাহ। মানুষের পেটে কি কুকুর ছানা, বিড়াল ছানা বা ইঁদুর ছানা হতে পারে? জি না শাহেনশাহ, গোস্তাখি মাফ হুজুর। সে কথা আমি আপনাকে আগেও বলতে চেয়েছি অনেকবার। উজির। হুকুম হুজুর। লাগাও চাবুক, জিজ্ঞেস করো আমার সন্তানরা কোথায়। যদি আবার মিথ্যে বলে তাহলে রেয়াত করো না, চাবকিয়ে খুন করে লাশটা ফেলে দিও ভাগায়। আমরা সত্যি বলছি হুজুর, রহম করুন। আমরা আপনার সন্তানদের ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছি নদীতে। তারপর কি হলো বেগম? শাহেনশাহর সন্তানরা কি এখনো বেঁচে আছে আপা? সে প্রশ্নের উত্তর আর যে এই বেলা মিলবে না, তার জন্য অপেক্ষা করতে হবে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস। জেলে পার্থ রয়, খলিফা, সুদীপ্ত ঘোষ, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি। বাঁদর সায়ন্তন ঘোষ, কেরনাস, আলাপন মুখার্জি। সিপাহী শুভদীপ্ত ভট্টাচার্য, খসরু, শেখর, উজির ইন্দ্রনীল ভাদুড়ি। বড় বোন তৃণাঞ্জনা দাস, মেজ বোন আম্রপালি ঘোষ মিত্র, ছোট বোন প্রদীপ্তা মান্না, কোতোয়াল
आर्जो जाना, हकीम अर्घमाल्लो माइती, फौजदार आलापन मुखर्जी, फरिजाद चित्रांगी रॉय, फकीर অভিজিৎ বিশ্বাস, মালির বিবি গার্গীহর চট্টোপাধ্যায়, ময়না সঙ্গীতা গাঙ্গুলি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।